ছাবা মুভি তোমার জন্য না। যদি তুমি ভারতের ইতিহাসের সত্য না জানতে চাও, তুমি ছাবা দেখবে না। যদি ভারত সাম্রাজ্যের এক বীরত্বের গল্প না জানতে চাও, রাজা শিবাজী মহারাজ মারা যাওয়ার পরে সবাই ভেবেছিল মারাঠাদের গল্প এখানেই শেষ, কিন্তু না, তার ছেলে সম্ভাজি মহারাজ শত্রুদের দেখিয়ে দেয় মারাঠারা কখনো হার মানে না। মুঘল সাম্রাজ্যের সম্রাট আওরঙ্গজেব লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আসে, সম্ভাজি মহারাজকে চারিদিক থেকে বিশ্বাসঘাতকতার সাথে ঘিরে ফেলে তার সাম্রাজ্য ধ্বংস করার জন্য। তাহলে কি এবার মারাঠাদের পতন অনিবার্য, নাকি সম্ভাজি নিজের নাম ইতিহাসে চিরকালের জন্য লিখিয়ে যাবেন? আজকে আমি তোমাদের জন্য ছাবা মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, কারণ এটা শুধু একটি গল্প নয়, এটি একটি চিন্তা এবং চেতনার যুদ্ধ। এই যুদ্ধ কি মুঘলদের শেষের শুরু? জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই অজয় দেবগানের ভারী কণ্ঠে বলা হয়, দুনিয়াতে যখন সবাই তার অস্তিত্বের লড়াই লড়ছে, ভারতবর্ষ তখন তার সংস্কৃতি তৈরি করছে, যেখানে প্রত্যেক ধর্মের মানুষই এক পরিবারের মতন থাকতো তারা। কিন্তু এই সংস্কৃতির প্রতি কুনজর পড়ে যায় 16শ শতাব্দীতে পানিপথের যুদ্ধ জিতে মুঘলরা দিল্লি দখল করে নেয়। সবাই তাদের সংস্কৃতি এবং জীবন বাঁচানোর জন্য মুঘলদের সাথে একত্রতা পোষণ করে। 100 বছরের মতন মুঘলরা শাসন করে। মুঘল সাম্রাজ্যের 17শ শতাব্দীতে এসে সবচাইতে বিপজ্জনক, শক্তিশালী এবং রাক্ষসী মনোভাবের সম্রাট আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের রাজা হয়। তার নির্মমতা, অত্যাচার এতটাই বৃদ্ধি হয়, চারিদিকে শুধু চিৎকার শোনা যাচ্ছিল। আর যখনই এমন অত্যাচারী রাজা তৈরি হয়, তখনই বীরত্বের জন্ম হয়। এরকম অত্যাচারী রাজাদের ধ্বংস করার জন্য সময় চলে এসেছিল। হিন্দু ধর্মের মাতা ভবানী এবং শিব বংশের মাতা জিজাবাই এবং পিতা শাহাজি ভোসলে পরিবারে জন্মগ্রহণ করে ছত্রপতি শিবাজী ভোসলে, যিনি আওরঙ্গজেবকে ধ্বংস করতে মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করে। উনিই ছিলেন ভারত সাম্রাজ্যের মহানায়ক। উনার কোনো লড়াই ধর্মের বিরুদ্ধে ছিল না, ছিল অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে। ছত্রপতি শিবাজীর শক্তি বৃদ্ধি দেখে আওরঙ্গজেব কয়েকবার তাদের স্বরাজের উপর আক্রমণ করে, আর প্রতিবারই হেরে যায়। ওই সময়ে আওরঙ্গজেব এবং মুঘল সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করার মতন দক্ষিণের বাঘ বীর বিক্রম একমাত্র শিবাজী মহারাজই ছিল। এখান থেকেই মুভির ভিজুয়ালাইজেশন শুরু হয়। শুরুতেই বলে রাখি, এই মুভিতে মোগল সম্রাট আওরঙ্গজেবকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে, যদিও এই মতামত নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, কারণ প্রতিটা সাম্রাজ্যেরই বীরত্বের গল্প এবং ধ্বংসাত্মক গল্প রয়েছে। জয় পরাজয় দুটিই রয়েছে, কারো কাছে হিরো, কারো কাছে অত্যাচারী। মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজকীয় উপাধি ছিল আলমগীর, যার অর্থ বিশ্বজয়ী। তার পুরো নাম ছিল আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর। তিনি 1658 থেকে 1707 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন এবং ইসলামী শাসননীতি কঠোরভাবে অনুসরণ করতেন। আমরা এই মুভির গল্প মুভি হিসেবেই দেখব। দেখানো হয় শিবাজী মহারাজ মারা গিয়েছে, সেই খবর মুঘল সাম্রাজ্যের দরবারে বলা হচ্ছে। আওরঙ্গজেবের দরবারের সবাই খুশি হয়ে যায়। দরবারের সব লোকজন বলতে থাকে, মুঘল সাম্রাজ্যকে ভারতের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না। দক্ষিণও এখন অটোমেটিক মুঘল সাম্রাজ্যের অংশ হয়ে যাবে। উল্লাস করতে থাকে। তখনই আলমগীর মানে আওরঙ্গজেব নিরাশ কণ্ঠে বলে, ভালো খবর শোনার জন্য আমার কান অস্থির হয়ে আছে। এরকম দুশ্মন এরপর আর পাওয়া যাবে না। ভাগ্যবানরা এরকম দুশ্মন পায়। আল্লাহর কাছে দোয়া রাখবো যেন তার জান্নাতের দরজা এক বাঘের জন্য খোলা রাখে। এরপর সে বলে, উৎসবের ঘোষণা করে দাও, ফকির থেকে আমির বানাও, আর মারাঠা সাম্রাজ্যের মৃত্যুকে খুশি হিসেবে নাও। সিন চলে আসে বুরহানপুর। মুঘল সাম্রাজ্যের বাণিজ্য ও অর্থনৈতিক কেন্দ্র ছিল। খান জওয়ানকে দেখানো হয়, তার এক সৈনিক তাকে বলছে যে শিবাজীর মৃত্যুর পরে অমুসলিমরা তাদের জীবন বাঁচানোর জন্য খাজানা জীবনের সাদগা হিসেবে দিচ্ছে। এই বিষয়টি নিয়ে তারা হাসি ঠাট্টা করে। আর তখনই মারাঠারা বুরহানপুরে আক্রমণ করে দেয় তাদের বুদ্ধিমত্তা দিয়ে। এখানেই এন্ট্রি হয় আমাদের আজকের মুভির হিরো, ছত্রপতি শিবাজী মহারাজের বড় ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজ। তারা বুরহানপুরে দুই প্রবেশদ্বারে একসাথে আক্রমণ করে।
এক প্রবেশদ্বারে শুধু ঘোড়া পাঠিয়ে দেয় সেনা ব্যতীত, আর এক প্রবেশদ্বারে সাম্বাজি মহারাজ তার সৈন্যবাহিনী নিয়ে এন্ট্রি করে। লড়াইয়ের মাঝখানে সাম্বাজি মহারাজ এক ছোট বাচ্চাকে বাঁচাতে গিয়ে শত্রুপক্ষ সাম্বাজি মহারাজকে অ্যাটাক করবেই, তখনই সাম্বাজি মহারাজের আরেক সেনাপতি হাম্বির রাও তাকে মেরে ফেলে। যুদ্ধে বোরানপুরের মোগলদের প্রায় সকল সৈন্যদেরই মেরে ফেলে। সাম্বাজি আস্তে আস্তে খানজামানের দিকে অগ্রসর হয়। ঠিক খানজামানের সামনে যখন সাম্বাজি মহারাজ হাজির হয়ে যায়, তখনই খানজামান 2 ধাপ পিছনে চলে যায় আর কৌশলে একটি গর্তের মধ্যে সাম্বাজিকে ফেলিয়ে দেয়। আর সেখানে ছিল সিংহ। সাম্বাজি সিংহের সাথে লড়াই করে, সে একাই সিংহকে মেরে ফেলে। সিংহের 2 চোয়াল ধরে মাঝখান দিয়ে চিরে ফেলে দেয়। খানজামান মনে করে সিংহ সাম্বাজিকে মেরে ফেলেছে, কিন্তু সে বুঝে ওঠার আগেই সাম্বাজি খানজামানের সামনে চলে আসে। সাম্বাজি খুব সহজে খানজামানকে আহত করে ফেলে এবং তার বুকের উপর পা রেখে বলে যে তোর মহারাজ আওরঙ্গজেবকে বলে দিস যে বাঘ জীবিত নেই, কিন্তু বাঘের ছাবা এখনো জঙ্গলে ঘুরছে। মারাঠা সাম্রাজ্যের বিরুদ্ধে যদি চিন্তা করে চিরে ফেলবো মুঘল সাম্রাজ্য। আমরা শব্দ করি না, ডিরেক্ট শিকার করি। সাম্বাজি মহারাজ বাঘের মতন গর্জন দিয়ে ওঠে আর তাদের সৈন্যরা স্লোগান দিয়ে ওঠে জয় ভবানী। বোঝানো হয় তারা বোরানপুর দখল করে নিয়েছে, জয় অর্জন করেছে। যুদ্ধের সময় আহত ধানাজি তার হাতে ব্যান্ডেজ করছে, তখনই ইয়েসাজি কাকা বলে ওঠে যে শক্ত করে বাধাই করো, অনেক রক্ত বের হচ্ছে। সে বলে যে রক্ত পড়ুক কাকা, মুঘল সাম্রাজ্য পবিত্র হচ্ছে আমাদের রক্তে। কাকা বলে ওঠে সাবাস বেটা। বুরহানপুরে এত সম্পত্তি ছিল যে মারাঠারা একবারে তাদের ঘরে নিয়ে যাওয়া পসিবল হচ্ছিল না, তাই কিছু সম্পদ রেখে যেতে চাচ্ছিল। পরে একজন বলে ওঠে যে না, কোনো সম্পদ এখানে রেখে যাব না। আওরঙ্গজেব যখন এখানে আসবে যেন দেখে ভান্ডার শূন্য, শুধু হাহাকার। সিন কবি कैलाशের কাছে চলে আসে। কবি कैलाश একা একই ভোজন করছিল, মানে খাওয়া দাওয়া করছিল। তখন তার বন্ধুরা জিজ্ঞেস করে ওঠে যে মহারাজের সবচাইতে কাছের কবি, সে কেন একা একই খাবার গ্রহণ করছে? कैलाश তখন বলে ওঠে যে মুঘলদের মধ্যে থেকে বেড়ে ওঠা সন্তান মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের গড় দখল করে নিয়েছে, সে তো একটু ভারাক্রান্ত অবস্থায় থাকবেই। कैलाशের বন্ধুরা বলে ওঠে এতে তোমার খারাপ লাগে না? कैलाश বলে ওঠে প্রভু যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে কিসের লজ্জা শরম? আমার বন্ধু সাম্বাজি মহারাজ। সাম্বাজি মহারাজ তার ছোটবেলার স্মৃতি দেখছিল। চারিদিকে আগুন, সে কান্না করছে আর তার কানের কাছে আওয়াজ ভেসে আসছে শাম্ভু। তখন বাচ্চাটা বলে ওঠে চারিদিকে এত আগুন ধোঁয়া কেন? বলে শাম্ভু, যতক্ষণ এই স্বরাজ জ্বলতে থাকবে ততক্ষণ এই ধোঁয়া থাকবেই। তখনই হাম্বির রাও তার ঘাড়ে হাত রেখে বলে মহারাজ। আর মহারাজ বর্তমানে চলে আসে আর বলে আপনি এখন তো আমাকে শাম্ভু বলে হাম্বির মামা। শাম্ভু ডাকটা শোনার জন্য আমার কান অধীর আগ্রহে অপেক্ষা করছে। হাম্বির রাও বলে ওঠে আপনার মধ্যে শিবাজি মহারাজের প্রতিচ্ছবি দেখতে পাই, তাই নাম ধরে ডাকতে সংকোচ হয়। সাম্বাজি মহারাজ বলে ওঠে যে আপনার মধ্যে আমি আমার মাতা পিতা দুইজনকেই দেখতে পাই। সামনে শত্রুর 1000 সেনা থাকলেও আপনার চোখ আমার প্রতিই থাকে, আমার রক্ষা করার জন্যই থাকে। হাম্বির রাও বলে ওঠে আমি এতটাও বড় নয়, তবে আমি এইটুকুই জানি আমার রক্তের প্রতিটি ফোঁটা তোমার সেবা করার জন্যই অর্পিত থাকবে। সাম্বাজি মহারাজ মামা বলে তাকে জড়িয়ে ধরে। তোমাদের বোঝার জন্য বলে রাখি, শিবাজি মহারাজের পুত্র সাম্বাজি মহারাজ 1757 সালে জন্মগ্রহণ করে। 1666 সালে শিবাজি মহারাজ এবং সাম্বাজি আগ্রাতে সম্রাট আওরঙ্গজেবের দরবারে গিয়েছিলেন, কিন্তু আওরঙ্গজেব তাদের বন্দী করে। পরে শিবাজি মহারাজ কৌশলে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। তবে সাম্বাজি কিছু সময়ের জন্য মোগলদের তত্ত্বাবধানে থাকে। পরে রাজনৈতিক কারণে সাম্বাজিকে মোগলদের দরবারে মনসবদার মানে রাজকীয় পদ দেওয়া হয় এবং তাকে রাজকীয় পরিবেশে লালন পালন করা হয়। কিন্তু কিছু সময় পর তিনি পুনরায় মারাঠাদের সাথে যোগ দেন এবং মারাঠার সাম্রাজ্যের সেনাপতি ও পরে সম্রাট হন। হাম্বির রাও মহারাজকে বলে মহারাজ সকলে আপনার জন্য অপেক্ষা করছে। মহারাজকে অসম্ভব সুন্দর শক্তি জাগানো একটা স্পিচ দেয়। সে বলে এটা শুধু আমাদের জয় নয়, এক ধরনের পরাজয়ও, যা অরাঙ্গের কানের মধ্যে চিৎকার করে বলবে যে ছাত্রপতি মহারাজ এখনো পর্যন্ত মরেনি, মারাঠাদের মধ্যে এখনো জীবিত আছে। এটা মারাঠাদের মৃত্যু নয়, মুঘলদের মৃত্যুর শুরু। এই যুদ্ধ আমরা সকল ধর্মকে সম্মান করে এগিয়ে যাব, কারণ আমাদের যুদ্ধ কোনো ধর্মের বিরুদ্ধে নয়। এই সংগ্রাম একটা স্বরাজ বানানোর জন্য যুদ্ধ, যেখানে সকল ধর্মই তাদের নিজের ভয় বাদ দিয়ে জীবিত থাকবে। এই মাটির সকল ব্যক্তি এক রাজার মতন জীবিত থাকবে। যদি অরঙ্গজেব বা এর মতন কোনো শয়তান ছাত্রপতি শিবাজি মহারাজের এই স্বরাজের বিরুদ্ধে কোনো কিছু করে, তাহলে মা জগদম এর কসম জ্বালামুখীর মতন ফেটে উঠবো আর তাদেরকে ধ্বংস করে দিব। যে কোনো ষড়যন্ত্র
ষড়যন্ত্র, যে কোনো শত্রুকে ধ্বংস করে দিব। বাবা শিবাজি ছত্রপতি স্বরাজকে সুরক্ষিত রাখবো। জয় ভবানী। সকলে জয় ভবানী বলে স্লোগান দেয়, হর হর মহাদেব বলে স্লোগান দেয়। সিন চলে আসে সৈরাবাইয়ের দরবারে, মানে সাম্বাজির সৎমার দরবারে। সেখানে সবাই মিলে সাম্বাজির এগেনস্টে কথাবার্তা বলে। সাম্বাজি মহারাজ হয়ে যাচ্ছে, তাদের কি হবে? তার সৎমার সন্তান মহারাজ হতে পারবে না। এসব ছলচাতুরি এবং কুটনি কথাবার্তা বলছিল। তখনই সৈরাবাই বলে ওঠে, অরঙ্গজেবের কারাগার থেকে যখন বাপ বেটা পালিয়ে আসছিল, অরঙ্গজেব তখন নির্দেশ দেয় বাপ বেটাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই যেন বন্দি করে নেওয়া হয়। জীবন বাঁচানোর জন্য তারা দুইজন দুই দিকে ছোটাছুটি করে। বাপ চিন্তা করে ছেলে যেন ধরা না পড়ে, সেজন্য বাপ তার মৃত্যুর ঘটনাও ছড়িয়ে দেয়। মুঘলদের বিশ্বাস করানোর জন্য পুরা দক্ষিণ শোক পালন করছিল। তো যার ভাগ্যে লুকিয়ে থাকা, ফেরারি হয়ে থাকা মৃত্যু লেখা আছে, সে কিভাবে সম্রাট হয়? সম্রাট তো হবে আমার ছেলেই। যার কাজ ভাগা, লুকিয়ে থাকা, সে তাই করবে। রাজ্য অভিষেক জারি হোক, রাজা তো আমার ছেলের, রাজা রানী হবে। এখানে বোঝানো হয় তার সৎমা সাম্বাজির রাজ্য অভিষেক পছন্দ করছিল না, সে যেন রাজা না থাকতে পারে তার ষড়যন্ত্র করছিল। সাম্বাজির রাজ্য অভিষেক হয়। এখানেই এন্ট্রি হয় এই মুভির নায়িকা রাশ্মিকা, সাম্বাজির ওয়াইফ জেসুবাই। সে সাম্বাজির আত্মীয়রণ করে। এরপর তাদের কিছুটা রোমান্স সিন দেখানো হয়। সাম্বাজি তার স্ত্রীর নাম ধরে ডাকে। তখনই জেসুবাই বলে ওঠে, স্বামী যখন যুদ্ধ থেকে আসে, বউরা সাধারণত চিন্তা দেখায়, ভালোবাসা দেখায়, চোখে পানি চলে আসে, আর আমার মুখে শুধু হাসি আর হাসি। সাম্বাজি মহারাজ বলে ওঠে, তুমি কিভাবে আমার মনের কথা পড়তে পারো? সেজুবাই বলে ওঠে, যে ব্যক্তি কেবল যুদ্ধক্ষেত্র থেকে আসলো, তাকে আবার যুদ্ধের মধ্যে ফেলানো যায়? সাম্বাজি বলে ওঠে, যে প্রশ্ন করার আগেই প্রশ্ন বুঝে কিভাবে উত্তর দাও তুমি? সেজুবাই বলে, যে আমি শুধু তোমার স্ত্রী না, আমি তোমার বন্ধুও বটে। জেসুবাই মস্করা করে বলে, যে দক্ষিণ তো দক্ষিণী, উত্তরের মেয়েরাও সাম্বাজির চেহারা মনে করে হাসে, আমি কেন হাসবো না? সাম্বাজি তখন বলে ওঠে, তুমি আমাকে যেভাবে বোঝো, হয়তো আমি নিজেও নিজেকে এইভাবে বুঝি না। জেসুবাই হেসে ওঠে। জেসুবাই আরো বলে, আপনার মনে এখন কি চলছে আমি সেটিও বলে দিতে পারবো, আর সেটির ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। সাম্বাজি মহারাজের চেয়ারের পাশে তার বাবার পাগড়ি এবং জুতা রেখে দিয়েছে। সাম্বাজি সেটি দেখে ইমোশনাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে যায়। জেসুবাই বলে, মহারাজ আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছে। তাদের মধ্যে আরো কথা হয়। সবশেষে জেসুবাই বলে, যে আপনার স্ত্রী এই মহলে থাকে না, আপনার স্ত্রী আপনার অন্তরের মধ্যে থাকে, তাই সে সবকিছুই জানে। আওরঙ্গজেবের দরবারে বুরহানপুরের সেই নিউজটি আসে, তাকে বলা হয় হাজার হাজার লাশ ব্যতীত সেখানে আর কিছুই নেই। দরবারের লোকজনরা মনে করছিল ভুল হয়েছে কোথাও, মারাঠাদের অত দম নেই। তখন বার্তাপ্রেরক বলে ওঠে, যে সেখানে আর একটা মহারাজের জন্ম হয়েছে, সাম্বাজি ভোসলে। আওরঙ্গজেব তখন বলে ওঠে, যে ইয়া খুদা, দ্বিতীয়বারের মতন আমাকে নিরাশ করিও না, দক্ষিণে পৌঁছানো পর্যন্ত সাম্বাজিকে জীবিত রেখো। সিন চলে আসে সাম্বাজি মহারাজের খাবারের দরবারে। সাম্বাজি তার সেনাপতিদের সবাইকে নিয়ে খাবার দাবার করছিল। সেখানে কবিতা আবৃত্তিও করছিল, কবি কেলাসের সাথে হাসি ঠাট্টাও করছিল। বলছিল, যে আমি একদিন তোমার থেকে ভালো কবি হব, তোমার থেকে ভালো কবিতা বলবো, প্রতিযোগিতা করব। কেলাস তখন বলে ওঠে, জি সেই দিনও আপনি জিতবেন মহারাজ। শিবাজি মহারাজ বলে ওঠে, আমি বুঝতে পারি না তুমি আমার কি বন্ধু, আমার সহযোদ্ধা, না আমার ছায়া? কবি বলে ওঠে, আমি লবণের মতো, আপনার যখন যেখানে যে পরিমাণে ব্যবহার করা দরকার হবে আপনি ব্যবহার করেন। মহারাজ তখন বলে ওঠে, আমি তো তোমাকে শত্রুর ক্ষততে লাগাবো বন্ধু। সবাই হেসে ওঠে। সেই দরবারে জেসুবাইয়ের দুই ভাইও ছিল। তারা কথার ছলে মহারাজের কাছ থেকে তার এলাকা চেয়ে বসে, মানে তারা স্বতন্ত্র হতে চেয়েছিল। এতে দরবারের সবাই বিস্মিত হয়ে যায়। মহারাজ উত্তর দেওয়ার আগেই জেসুবাই বলে ওঠে, কিন্তু এই প্রশ্ন তো আমার বাবা কখনো করেনি। আমার বাবা স্বরাজের মধ্যেই থাকতে চেয়েছে। যদি আলাদা আলাদা ভাবে স্বরাজের মধ্যে থেকে বের হয়ে স্বতন্ত্রতা চাই, তাহলে স্বরাজ ভেঙে যাবে। তখন জেসুবাইয়ের ভাই বলে ওঠে, তাহলে হয় আমার বাবা মিথ্যা কথা বলেছে, আর না হলে মহারাজ বলতেই সাম্বাজি মহারাজ খেপে ওঠে। সেখানে ছাড়ি দিয়ে বসে সবাইকে। দেখানো হয় মহারাজের সৎমা তাকে মেরে ফেলার জন্য কূটকৌশল করছে। এর মধ্যে শেহজাদা মির্জা আকবর মহারাজের সাথে দেখা করতে চায়, কিন্তু তার সাথে কি কথা আছে সেটি শুধু মহারাজকেই বলবে, অন্য কাউকে নয়। তবে তার ইচ্ছা আছে অরঙ্গজেব জীবিত থাকাকালীন সে মুঘল সাম্রাজ্যের রাজা হবে। অরঙ্গজেবও বুরহানপুরের উদ্দেশ্যে রওনা করে। সাম্বাজি মহারাজ আকবরের সাথে দেখা করার জন্য রাজি হয়। সে দেখা করার জন্য চলে যায়। আকবর সাম্বাজির কাছ থেকে হেল্প চায় মুঘল সাম্রাজ্য হাসিল করার জন্য, আওরঙ্গজেবকে মারার জন্য। কিন্তু সাম্বাজি মহারাজ বলে, মারাঠারা মুঘলদের পক্ষ হয়ে যুদ্ধ করে না, তাদের মধ্যে নেমো খারামি নেই, এটি মুঘলদের অভ্যেস। তখন আকবর বলে ওঠে,
এই অভ্যেস আপনাদের মধ্যেও আছে। আকবর তখন তার সৎমার কূটকৌশল সম্পর্কে বলে দেয়। সম্ভাজি মহারাজ সেটি দেখে অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর আকবরকে বলে, আমি তো আপনার কোনো হেল্প করতে পারবো না, কিন্তু আপনি যতদিন দক্ষিণে থাকবেন আপনার হেফাজত করব, বলে সেখান থেকে চলে যায়। এখানে বোঝানো হয়েছে তার সৎমা সম্ভাজি মহারাজকে মারার জন্য মুঘলদের সাথে হাত মিলিয়েছে। তার সৎমায়ের সাথে যারা ছিল সকলকে শাস্তি দেয় এবং হাতির পায়ের নিচে পিষিয়ে মেরে ফেলে দেয়। আর তার মাকে নিয়ে অনেক আফসোস করে সে। অরঙ্গজেব বুরহানপুর চলে আসে। বুরহানপুর দেখে তার ইগোতে লেগে যায়। সে এটিও জানতে পারে আকবর মারাঠা সাম্রাজ্যের ছত্রছায়ায় আছে। অরঙ্গজেব বলে ওঠে যে আমি এই তাজ পরেছিলাম আমার পুরো ফ্যামিলিকে ধ্বংস করে, আবার এই তাজ পরব মারাঠা সাম্রাজ্যকে ধ্বংস করে, শাম্বুকে খতম করে। পুরো ভারতবর্ষ যখন তার চিৎকার শুনবে তখন যেদিকে এদেরকে পাবে সেদিকেই রক্তে লাল করে দাও। মানে আওরঙ্গজেব যুদ্ধ ঘোষণা করে দেয়। আওরঙ্গজেবের সৈন্যরা দক্ষিণে ঢুকতে শুরু করেছে। ওরা সাধারণ মানুষ থেকে শুরু করে যাকে পাচ্ছে নির্মমভাবে হত্যা করছে। মারাঠারা যুদ্ধে কৌশল অবলম্বন করে। তারা চিন্তা করে মুঘলরা সবসময় তীরের মতন সোজা আক্রমণ করে, ওরা আমাদের চারিদিক থেকে ঘেরার চেষ্টা করবে। আর ওদের লক্ষ্য কাল্যাণ, চালা, নাসিক, পুনে, সাতারা, কোলাপুর, কুঙ্কার আর কান্নাডা। সম্ভাজি মহারাজ বলে, যেরকম সাপ কাটলে জায়গাটি শক্ত করে বাঁধতে হয়, ঠিক আমরা তেমনি পুরো দক্ষিণ শক্ত করে বেঁধে নিব। মারাঠারা একটা জিনিস লক্ষ্য করে, মুঘলদের তাদের জঙ্গল এবং পাহাড়ে চলার কোনো অভিজ্ঞতা নাই, তাদের ঘোড়ারও নাই। তাই মারাঠা সাম্রাজ্যের সাথে তো যুদ্ধ করতেই হবে, তাদের প্রকৃতির সাথেও যুদ্ধ করতে। মারাঠারা কয়েকটি প্ল্যান করে তাদের প্রকৃতির সাহায্য নিয়ে এবং মুঘল সৈন্যদের সব জায়গাতেই পরাস্ত করে। মুঘলরা বুঝে উঠতে পারছিল না কিভাবে আক্রমণ করবে। এদিকে মুঘলদের খাজানা খাবার শেষের পথে চলে এসেছিল। অরঙ্গজেবের কাছে তার সেনাপ্রধান এসে বলে, কয়েক বছর হলো আমরা দিল্লি থেকে এসেছি, এখন পর্যন্ত সম্ভাজির পরাজয়ের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। আর এদিকে মারাঠারা তাদের কৌশল অবলম্বন করে মুঘলদের পরাজয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। সম্ভাজি মহারাজ প্রায় সব যুদ্ধেই অংশগ্রহণ করে নিজে। আর একটি বিষয় না বললেই নয়, এই মুভির মিউজিক ভিজুয়ালাইজেশন এক কথায় অসাধারণ, যা এই মুভিকে জীবন্ত করেছে। এই মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কে দিয়েছে, মুভিটি সর্বোচ্চ কত টাকা ইনকাম করলো, তার বাজেট কত ছিল, এরকম আরো বিস্তারিত জানতে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারো। মুঘলরা আকবরের খোঁজ পেয়ে যায় আর তখনই মুঘলরা আকবরের মতনই ধোঁকাবাজ খুঁজছিল মারাঠাদের মধ্যে। আকবরের উপর আক্রমণ করে দেয় মুঘলরা। আকবর ভয়ে বিধ্বস্ত হয়ে যায়। এদিকে মুঘলরা সম্ভাজি মহারাজের তথ্য পেয়ে যায় কিভাবে সে পর্যন্ত পৌঁছা যাবে। মানে এক কথায় যে বিশ্বাসঘাতকতার মাধ্যমে সম্ভাজি মহারাজকে খুঁজতে চেয়েছিল সেটিই পেয়ে যায় তারা। আকবর সম্ভাজির দরবারে আসে আর সে দক্ষিণ থেকে চলে যেতে চায়। ঠিক তখনই হাম্বির রাও, যাকে সম্ভাজি মামা বলে ডাকে, তার মৃত্যুর খবর পায়। মুঘলরা তার জায়গা দখল করে নিয়েছে। মহারাজের কাছে আরো খবর আসে স্বরাজের অনেক রাজ্য মুঘলদের সাথে একত্রতা পোষণ করেছে। তখনই মহারাজ একটা প্ল্যান করে, আওরঙ্গজেব যেখানে আছে সেখানে মারাঠারা 10,000 সৈন্য নিয়ে আক্রমণ করবে আর সেই রাস্তা হবে পুনে। এই খবর ছড়িয়ে দিতে বলে। আওরঙ্গজেবের সকল সৈন্য পুনের দিকে থাকবে, কারণ ওই দিক থেকে আক্রমণের তারা সন্ধান পেয়েছে। এদিকে মারাঠারা সকলে একত্র হয়ে অন্য রাস্তা দিয়ে আক্রমণ করে দিবে। এভাবে মারাঠা সম্রাট প্ল্যান করে। মারাঠা সাম্রাজ্যের সকল অঙ্গরাজ্যের প্রধানদের ডেকে নিয়ে এসেছে। সেখানে সম্ভাজি মহারাজ বলে, মারাঠারা কবে থেকে শত্রুদের দিকে মাথা নত করা স্বীকার করেছে। মারাঠারা সবসময় তার স্বরাজের জন্য মাথা নত করেছে, সেলুট করেছে। মহারাজের প্ল্যান সকলকে বলে আর খুব শক্তিশালী একটি ভাষণ দিয়ে সকলকে ঐকমত করে নেয়। এদিকে দেখানো হয় মুঘলরা 5,000 সৈন্য নিয়ে সম্ভাজি মহারাজের দিকে আগাচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে। আর সাথে আছে মহারাজের ওয়াইফ জেসুবাইয়ের 2 ভাই। তারাই ধোঁকাবাজি করেছে মহারাজের সাথে, মুঘলদের সাথে হাত মিলিয়ে নিয়েছে তাদের রাজ্য তাদের দখলে নিতে। মানে এর আগে যেটি চেয়েছিল মহারাজের কাছে, সেটি মুঘলদের কাছ থেকে হাসিল করার জন্য মহারাজের সাথে এই ধোঁকাবাজি। মহারাজরা পিছপা হয়নি, চাইলে পালিয়েও যেতেও পারত, কিন্তু তারা না পালিয়ে গিয়ে এই 5,000 সৈন্যের সামনে কিছু সংখ্যক সৈন্য নিয়ে আক্রমণ করে দেয়। মহারাজের সকল সৈন্য মারা যায়, কিন্তু সে একাই সবার সাথে লড়াই করতে থাকে। তুমি যদি এই লড়াই দেখো তোমার গা শিউরে উঠবে। একটা ব্যক্তি কতটা আত্মবিশ্বাসপূর্ণ হলে এইভাবে সে লড়াই করতে পারে। এই মুভির 10 মিনিট ধরে এই লড়াই চলছে। এরপর মহারাজকে তারা বন্দি করে নিয়ে যায় অরঙ্গজেবের সামনে। অরঙ্গজেব তাকে জিজ্ঞেস করে, আমার একটাই প্রশ্ন, স্বরাজ আসলে কি? সম্ভাজি মহারাজ তখন বলে, এখন কই তোমার স্বরাজ? সিয়াজির পাহাড়ে, গোদাগাড়ির স্রোতধারায়, রায়গড়ের মাটিতে, জাল্লার কি গলিতে, আই ভবানীর পায়ের কাছে,
লক্ষ মারাঠার রক্তের শিরায় শিরায় অন্তর্নিহিত আছে স্বরাজ। তুই যে স্বরাজের সাম্রাজ্য ধ্বংস করার জন্য এসেছিস সেটি কোনো সাম্রাজ্য নয়, সেটি ছত্রপতি শিবাজী মহারাজের চিন্তা চেতনা। অরঙ্গজেব বলে ওঠে, তুই তো নিঃস্ব, দেখ আমার কিছুই পরিবর্তন হয়নি। তখন শাম্বজি মহারাজ বলে ওঠে যে পরিবর্তন হয়েছে, তোর চোখে অহংকার ছিল, মাথায় তাঁত ছিল, দেখ আজকে দুটিই নেই। অরঙ্গজেব বলে ওঠে, একে এত পরিমাণে ব্যথা দাও, এত পরিমাণে অত্যাচার করো যেন এর রুহু কেঁপে ওঠে, মুখ দিয়ে চিৎকার বের হয়ে যায়, আর সেটি শুনে আমি আত্মতৃপ্তি পাবো। অরঙ্গজেব বলে, মহারাজের হাতে সবগুলি আঙ্গুল তুলে ফেলো। সবাই মিলে হাতের আঙ্গুল খোলার জন্য চেষ্টা করে কিন্তু পারে না। শাম্বজি মহারাজ নিজে একটা চিৎকার দিয়ে হাতের আঙ্গুল খুলে দেয়, তার সব আঙ্গুলের চালা তুলে নেওয়া হয়, কিন্তু সে টু শব্দও করে না। এতে অরঙ্গজেব আরো বিচলিত হয়ে যায়। তার পুরো শরীরে কাটাছেঁড়া জায়গায় লবণ লাগিয়ে দিতে বলে, তার পুরো শরীরে লবণ লাগিয়ে দেওয়া হয়। তারপরও মহারাজ একবার জন্য শব্দ করে ওঠে না। অরঙ্গজেব এরপরও মহারাজের চোখে কোনো ভয় বা কাকতি মিনতি দেখতে পায় না। মহারাজের চোখের ভিতর তখন উত্তপ্ত লোহা ঢুকিয়ে দিতে বলে অরঙ্গজেব। যখন অরঙ্গজেবের সৈন্য তার চোখে উত্তপ্ত লোহার রড ঢুকিয়ে দেয়, তখনও সে বাঘের মতন তাকিয়েছিল। এক সেকেন্ডের জন্য তার চোখে ভয় ছিল না। তার চোখের ভিতর রড ঢুকিয়ে দেয়, তারপরও সে ব্যথার চিৎকার করে না। যখন দেখছে যে কোনোভাবেই এর মুখ দিয়ে চিৎকার বের করা যাচ্ছে না, সে নত স্বীকার করছে না, অরঙ্গজেব তার সকল সৈন্যদের সরিয়ে দিয়ে একা একা শাম্বজি মহারাজকে বলে, আমার সাথে হাত মিলিয়ে নাও, মুঘলদের পক্ষে চলে আসো, তোমার জীবন বদলে যাবে, খালি তুমি মুসলমান হয়ে যাবে, এইটুকুই যথেষ্ট। শাম্বজি মহারাজ উল্টা অরঙ্গজেবকে বলে, আমার সাথে হাত মিলিয়ে নাও, মারাঠার পক্ষে হয়ে যাও, এতে তোমার ধর্ম বদলাতে হবে না, তোমার জীবন বদলে যাবে। এরপর অরঙ্গজেব নির্দেশ দেয় তার জিবা যেন টেনে ছিঁড়ে ফেলা হয়। সকল সৈন্যরা যখন তাকে ধরতেই যাবে, শাম্বজি মহারাজ বাঘের মতন গর্জন দিয়ে ওঠে আর তার জিবা বীরের মতন নিজে নিজেই বের করিয়ে দেয়। অরঙ্গজেবের সৈন্য যে মহারাজের জিবা টেনে ছিঁড়ে ফেলবে, সেও কান্না করে দেয়, কান্না করতে করতে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলে, কিন্তু মহারাজ টু শব্দও করে না। অরঙ্গজেব হতাশায় পড়ে যায়, নিজের আত্মহংকারের কাছে নিজেই হেরে যায়। আর এদিকে মহারাজের ওয়াইফ রাজারামকে ছত্রপতি মহারাজ ঘোষণা করে দেয় আর নিজে তার ছায়া হিসেবে থেকে যায়। অরঙ্গজেবের কাছে এই খবর চলে আসে, নতুন ছত্রপতি হয়েছে মারাঠাদের। অরঙ্গজেবকে এই খবর যে পড়িয়ে শোনায়, অরঙ্গজেব তাকেই পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে আর সেখানেই সে পড়ে যায়। শাম্বজি মহারাজ তার দেহ ত্যাগ করে আর মুঘলদের জন্য রেখে যায় আর্তনাদ। মুভিটি এই মেসেজ দিয়েই এখানে শেষ হয়ে যায়। বীরত্বগাথা গল্প তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা চাইলে এই মুভিটিও দেখতে পারো, এই মুভিটিও তোমাদের সাহসিকতার গল্প শোনাবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।